This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুদের টাকা নিয়ে বিবাদ, বাড়িতে বৃহন্নলা ঢুকিয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। চণ্ডীতলা থানার গরলগাছা হরিসভা এলাকার ঘটনা। প্রতি মাসে সুদের টাকা দেওয়া হলেও বৃহস্পতিবার রাতে বাড়িতে বৃহন্নলা ঢুকিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ দেবাশিস জানার। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি মানিকলাল দাস। সংসদের পাঁচিল কি এতই ঠুনকো? টপকানো এতটাই সহজ? সাত সকালে পাঁচিল টপকে সংসদ চত্বরে ঢুকে পড়ল এক যুবক। নিরাপত্তারক্ষীদের নজরে আসতেই আটক করা হয় তাকে। 2023 সালের ডিসেম্বরেও রঙের ক্যানেস্তারা নিয়ে সংসদের গ্যালারিতে ঢুকে পড়েছিল দুজন। গ্যালারির ওপর থেকে সাংসদদের ঘাড়ে লাফও দিয়েছিল তারা। ঘটনার পর সংসদ এবং সাংসদদের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন, কিন্তু এবারও এক কাণ্ড, ফলে ঢিলে ঢালা নিরাপত্তার অভিযোগ নিয়ে তরজা। দিল্লির পথকুকুরদের নিয়ে রায় সংশোধন করল সুপ্রিম কোর্ট। পথকুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর, ছেড়ে দেওয়ার নির্দেশ। টিকাকরণের পর ছাড়তে হবে কুকুরদের, তবে হিংস্র এবং রোগগ্রস্ত কুকুর রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না, সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে যেখানে সেখানে কুকুরদের খাওয়ানোতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্রতি ওয়ার্ডে নির্দিষ্ট জায়গায় কুকুরদের খাবার দিতে হবে। নিয়ম না মানলে 25,000 টাকা জরিমানা করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। সব রাজ্যকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। উত্তরকাশীতে ফের বিপর্যয়ের আশঙ্কা। পাহাড় থেকে কাদা জল নেমে যমুনা নদীতে তৈরি হলো নতুন একটা ঝিল। বারকোটের কাছে থমকে গেল যমুনার জলস্রোত। নদী পাড়ের বাড়ি, নদীর ওপরে সেতু, সব জলের তলায়। যমুনোত্রীর কাছে বাড়ছে উদ্বেগ। লেক ফাটা বিপর্যয়ের প্রহর গুনছে উত্তরকাশী। হরপাবান এবং ধসের কারণে উত্তরকাশীর হার্শিল উপত্যকায় ইতিমধ্যেই গতিপথ বদলে ফেলেছে ভাগীরথী। আজ রাজ্য রাজনীতি একেবারে টকবক করে ফুটছে, কারণ প্রধানমন্ত্রী এসেছেন রাজ্যে। দমদমে তার সভা ছিল, মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন। আবার আজই সুপ্রিম কোর্ট ওবিসি তালিকা নিয়ে মামলায় স্থগিতাদেশ দিয়েছে। হাইকোর্টের যে নির্দেশ ছিল তার উপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। মানে আজ রাজ্য রাজনীতি একবারে হট ডে, বিগ ইভেন্ট ডে। কালই বলেছিলাম, কিন্তু না, আজ এসব দিয়ে শুরু করব না, এসব কথা পরে বলবো। আজ ঠোঁট কাটার শুরুতেই একটা হাড় হিম করা ঘটনা আপনাদের দেখাবো। একেবারে সত্যি আপনাদের আত্মারাম খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার জোগাড় হবে এমন ঘটনা। এই যে বিগ বলে আমাদের দেখুন, আমাদের বিগ বলের দিকে তাকান একবার। এই যে যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সাদা দাড়ি চুল যে মানুষটিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তার কাঁধের একটা পুটুলি আছে, দেখুন খেয়াল করে। এই যে পুটুলি, এই পুটুলিতে কি আছে বলুন তো? বলুন তো কি আছে পুটুলিতে? আপনি কল্পনা করতে পারবেন না। ওই পুটুলিতে আছে এই ব্যক্তির স্ত্রীর কলজেটা। কলজে, কলজে, ঠিক বলছি, কলজে। কখনো শুনেছেন? স্ত্রীকে মেরে সেই কলজেটা বের করে সে ঘুরছিল, পুলিশ তাকে ধরেছে। এখানে আজকে সকাল 8টার দিকে আমাকে একজন ফোন করে, উনি ভাইস্তার সম্পর্কে। তো উনি বলতেছে যে কাকিমা, এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে, উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো, কিন্তু উনি ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে, ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো। উনারা ওটা দেখে ভয় পেয়ে উনারা আবার বাড়ি থেকে বের করে দিছে। ঘটনা হয়েছে কি, সকালবেলায় এই বাড়ির যে লোক আর পাগলটা হচ্ছে, ঘটনা হচ্ছে সকালবেলা পুটলা পুটলি নিয়ে রাস্তাতে বের হয়েছে। তারপর আমরা রাস্তার মধ্যে দেখলাম, দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে। তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে, ওই বাড়িতে গিয়ে করছে কি ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি। দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে। আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি। আইসা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে, আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা। উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তারপর ওনাকে দেখে লাইট আনাইলাম। লাইটটা আনার পরে দেখি, লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে। আমি শোনার পরে স্পটে এসে দেখি, দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত। তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি। ফোন করার পরে ওনারা পাঠাইছে। আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে।
মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই, উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে, কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে। এই ঘটনাটা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাংকান্দি গ্রামের ঘটনা। মন কি বিচিত্র জিনিস না? মন যদি বিগড়ে যায় তাহলে মানুষ কি না পারে, হ্যাঁ, কি করতে পারে মানুষ, কত ভালো কাজ আবার কত নারকীয় কাজ মানুষ করতে পারে। মানসিক ভারসাম্যহীন রমেশ রায় তার স্ত্রীকে খুন করে বের করে নিয়েছিলেন কলজেটা। তারপর তারই পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে তিনি দেখাচ্ছিলেন পুটুলিতে ভরা সেই কলজে লোকজনকে, আশপাশের প্রতিবেশীদের। শেষ পর্যন্ত পুলিশ রমেশকে খুঁজে পায়, তারপর স্ত্রীকে খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তোমার বউয়ের নাম, বউয়ের খুনের অভিযোগে আমি আজকে অ্যারেস্ট করছি। তোমাকে সই করতে পারো? করো, সই করো। স্ত্রীকে খুনের অভিযোগে রমেশ রায়কে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। রমেশ মানসিক ভারসাম্যহীন। আরো একবার দেখুন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, যদি ঠিক সময় চিকিৎসা হতো হয়তো পারেননি করতে। এটা তো একটা বিরাট অপরাধ। রমেশ যেটা করেছে সেটা তো অপরাধ, কিন্তু আমাদের এই সমাজও কি কম বড় অপরাধী? এই ধরনের মানুষের চিকিৎসার অভাবেই তো মানসিক রোগী অনেক সময় ঠিক হয় না, তাই না? ফলে দায়িত্বটা তো শুধু তার ঘাড়ে চাপিয়ে দিলে হবে না, সমাজেরও বটে। সুপ্রিম কোর্টের এক স্থগিতাদেশে খুলে গেল ওবিসি জট। এখনকার মতো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আজ মেধা তালিকাও প্রকাশ করে দিল, যেটা ঝুলেছিল। আরও অপেক্ষায় রেখে কয়েক লক্ষ পরীক্ষার্থীর উদ্বেগ উৎকণ্ঠা আর বাড়াতে চায়নি জয়েন্ট বোর্ড, মানে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু আইনি এই জট খুলতেই লেগে গেল 4 মাস। হাতের কর গুনলে পাক্কা 117টা দিন। 3 মাস যদিও আমাদের অনেকটাই ক্ষতি হলো, কিন্তু তাও আশা রাখছি যে আবার কোনো একটা ভালো ইয়েতে চান্স পেয়ে যাবো না ইঞ্জিনিয়ারিং কলেজে। আমি যেই মেন দিয়েছিলাম, যেই মেনে আমার ভালো র্যাঙ্ক হয়নি সেরকম। আমি এই WBJের উপরে ডিপেন্ড করেছিলাম, যেহেতু রেজাল্ট বেরোয়নি। অলরেডি আমরা 3 মাস পিছিয়ে পড়েছি। তারপর যে খবর পেয়েছি আমাদের রায় দিয়েছে, তো এটা শুনে খুবই আমাদের আনন্দ হচ্ছে। আমাদের যেহেতু অলরেডি 3 মাস পিছিয়ে গেছি, আমাদের আর কিছু করার নেই তাতে। তাও যে আমাদের একটা রায় দিয়েছে ওটা আমাদের একটা আশার আলো। এরপর আশা জাগছে যে আমরা ভর্তি হতে পারবো, আবার যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল তারা ভর্তি হতে পারবে। সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের যে অন্যরকম কোনো বিবেচনাধীন হতে পারে সেটা বিস্ময়জনক লেগেছিল আমাদের। আজকে মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণেও অ্যাস্টনিশিং, মানে বিস্ময়জনক শব্দটা বারবার উঠে এসছে। শুধু জয়েন্ট নয়, কলেজগুলোর ভর্তি প্রক্রিয়াতেও বাধা কেটে গেল এই এক স্থগিতাদেশের বলে। কিন্তু আইনি জটটা কোথায় বেঁধেছিল আপনাদের মনে করিয়ে দিই। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল 2010-এর আগে চিহ্নিত 66 ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই জয়েন্টের মেধা তালিকা তৈরি করতে হবে। ওবিসিদের জন্য 7% সংরক্ষণ থাকবে, যেটা আগে ছিল। ওই একই নির্দেশে 2010-এর পর রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট একেবারে ঢালাও বাতিল করে দেওয়া হয়েছিল। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল 2010-এর পরে যাদের ওবিসি শংসাপত্র হয়েছে, মানে যারা হাতে পেয়েছেন, তারা কাউন্সেলিংয়ে কোনো রকম সুযোগ পাবেন না। 2024-এর জয়েন্টের নতুন প্যানেল তৈরি করতে 15 দিন সময় নির্দিষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশে বলা হয় জটিলতা না কাটা পর্যন্ত জয়েন্টের ফল প্রকাশ করা যাবে না। কিন্তু রাজ্য কি চাইছিল? রাজ্য সরকার চাইছিল নতুন ওবিসি সংরক্ষণ নীতিতেই ফল প্রকাশ করা হোক। রাজ্যের অবস্থানগত এই অনড় মনোভাবেই আরও জট পাকিয়ে যায়, রাজ্য চলে যায় সুপ্রিম কোর্টে। শতপ্রণোদিত রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্র। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল, যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল, সে অর্ডার আজকে স্টে হয়ে গেল। এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড। জয়েন্ট এন্ট্রান্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি, কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং, অ্যাডমিশন সব করতে পারে। ফলে অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে
একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল। Supreme Court was very astonished over the order of the High Court. যে এইভাবে সুমোটো নেওয়া যায়, মানে কোনো বেশি আর্গুমেন্ট করতে হয়নি। মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা, সবাই একটা উদ্বিগ্ন ছিলাম। আশা করা যায় জটটা খোলার দিকে যাবে। শাসক দলের মুখপাত্রের কথা শুনে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে রাজ্যের জন্য এই স্বস্তি কিন্তু আপাতত ফর দ্য টাইম বিং। এটা অন্তর্বর্তী রায়। সবে পড়ুয়াদের ভর্তির জট খুলেছে। আগামী সোমবার প্রধান বিচারপতি BR মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাভাইয়ের বেঞ্চ ফের এই মামলা শুনবে। তবে আপাতত স্বস্তিতেই শ্বাস ফেলেছে রাজ্য প্রশাসন, স্বস্তির শ্বাস ফেলছে। পড়ুয়াদের ভর্তি আটকে যাওয়ায় এই চাপটা কিন্তু তৈরি হচ্ছিল রাজ্যের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী আজ অভিনন্দন জানিয়ে লিখেছেন, আইনি জটিলতার কারণে এবছর ফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিকূলতা সত্ত্বেও তোমরা আরও বড় সাফল্য অর্জন করবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে। পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারীও। আইনি জটিলতার জন্য ভোট ব্যাংক তোষণের কথা বলেছেন তিনি। এই জটিলতা পড়ুয়াদের ভোগান্তির জন্য বিরোধীরা কিন্তু রাজ্যকেই দুষছে, মানে রাজ্য সরকারকেই দুষছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে দিন দিন রুগ্ন থেকে রুগ্নতর করে দেওয়ার পরিকল্পিত চক্রান্ত দেখছে বিরোধীরা। আমি কখনোই মনে করি না যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশের ফলে নিয়োগ বা এই যে জয়েন্টের ফল প্রকাশের কোনো প্রকার প্রতিবন্ধকতা ছিল। নিউ অ্যাডমিশন বা নিউ রিক্রুটমেন্টে কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও আপনি যদি স্পেশাল মানসিক অবস্থান নিয়ে থাকেন যে আমি এই জনকে বেনিফিট দেব, তাহলে কিন্তু এই অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও আপনার মানসিকতার জন্য প্রতিবন্ধকতা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা আর ব্যর্থতা, অক্ষমতা, নিষ্কর্মণ্যতা এই বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, কারণ নেতা নেত্রীদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলায় ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে। বেটার লেট দ্যান নেভার। বেশ কিছু মামলা মোকদ্দমা, অহৈতুকী কিছু কোর্ট কাছারি আমাদের করতে হলো। গোটা প্রক্রিয়াটাকে যাতে বানচাল করা যায় তার বহু চেষ্টা হয়েছে, কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে মেধা তালিকা আমরা বার করতে পারছি। এই আধুনিক সমাজে কলকাতা বলুন, জেলা শহর বলুন, বহুতলে বহুতলে ছয়লাভ। কলকাতা তো বটেই। আবাসন কমপ্লেক্স এখন লাখ লাখ মানুষের ঠিকানা। শুধু কলকাতা নয়, শিলিগুড়ি, হাওড়া, দুর্গাপুর, মেট্রো সিটি যেগুলো আছে, মিনি মেট্রো যেগুলো, হলদিয়া, সব শহরে এই এক ছবি। ভোটের হার বাড়াতে এবার এই বহুতল কমপ্লেক্সগুলোতেই ভোটের বুথ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমপ্লেক্সে মানে সেই সোসাইটির ভেতরে, সেই আবাসনে অন্তত 600 ভোটার থাকলে বহুতলের বাসিন্দারা নিজেদের কমপ্লেক্সেই ভোট দিতে পারবেন, বাইরে যেতে হবে না। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই রাজ্যে দেখা গিয়েছে যে শাসক দলের প্রবণতা থাকে হাই রাইজ বিল্ডিং বা বিল্ডিংয়ে তালা মেরে দেওয়া, ভোট দিতে না দেওয়া, বিল্ডিং থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে পৌঁছানো, এইগুলো ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা। সেক্ষেত্রে 600-র বেশি ভোটার যেখানে রয়েছে, যদি বুথ কেন্দ্র হয় এবং নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন যদি এই প্রতিকূল পরিস্থিতিতে সক্ষম হয়, তাহলে সেটা নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে শুভ। এবং আমরা মনে করি যে বিরোধী রাজনৈতিক দল হিসাবে প্রত্যেক মানুষ যে পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার ন্যূনতম অধিকারটুকুকে হারিয়ে ফেলছে, মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করবার জন্য যখন তৃণমূল কংগ্রেস লড়াই করছে, সেই সময় নির্বাচন কমিশনের এই উদ্যোগ নিশ্চিতভাবে প্রশংসনীয়।
বিরোধী দলের মানে বিজেপির মুখ্য সচেতক এখন যে কথাগুলো বলছিলেন, ঠিক এই এক অভিযোগ বাম জমানায় করতেন তৃণমূলের নেতারা বামেদের বিরুদ্ধে। সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। আচ্ছা, বহুতল কমপ্লেক্সে যদি ভোটের বুথ হয় তাহলেই কি হাল ফিরবে? এটা ভীষণই সুবিধা হবে। তার কারণ হচ্ছে এখানে বয়স্ক কিছু মানে সিনিয়র সিটিজেন, আমি বলছি নট 60 ইয়ার্স, অ্যাবাভ 70-75, যেটা আমাদের বুথে গেলে অনেক লম্বা লাইন দিতে হয় এবং গরমের মধ্যে বুঝতেই পারছেন অসুবিধা হয়। আর এমনিও সাধারণ মানুষ, ধরুন হাউস ওয়াইফ যারা একটু অত আগে বেরোতে পারে না, পরের দিকে গেলে একটু অসুবিধা হয়, অনেক কিছু। তো বাড়ির মধ্যে হলে আমার মনে হয় একসাথে এতগুলো ভোট পাওয়া যাবে, কেউ মানে যাবে না, যেতে পারছে না এরকম হবে না, অসুস্থ থাকলেও নিচে নেমে একটু ভোটটা দিতে পারবে। তো আমার মনে হয় এটা অনেক বেটার হবে, যেটা 100% না হোক 95% তো ভোট পড়বেই। দেখুন, এই যে খবরটা আমরা আপনাদের দেখাচ্ছি এরও কিন্তু একটা জাস্টিফিকেশন আছে। এটা কিন্তু মূলত শহুরে এবং আধা শহুরে যারা দর্শক তাদেরকে বেশি আকৃষ্ট করবে। তার কারণ হয়তো বাস্তবে আপনি কখনো ভোট দিতে গিয়েছিলেন, পাড়ার কোনো পাঁচু বলেছিলেন দিদি এখন ভেতরে চলে যান। এইটা কিন্তু আটকে যেতে পারে যদি আপনার বুথে, আপনার কিচেনের কাছে বা আপনার কর্মক্ষেত্র, যেটা যদি কর্মক্ষেত্র আপনার বাড়ি হয়, কাছেই যদি বুথ থাকে, যদি উঠোনের মধ্যেই বুথটা পাওয়া যায়, তাই না? এই জন্য আমরা এমন এমন বাইটস দেখাবো যে এই কলকাতা শহরের আবাসনের যারা বাসিন্দা তারা কে কি বলছেন এটা নিয়ে। মিতা সরকার উল্টোডাঙ্গা স্টেশন লাগোয়া যে আবাসনে থাকেন, যার কথা শোনাচ্ছিলাম, সেটি লোকসভা ভোটের পর ফল বেরোনোর পর একেবারে বিগ হেডলাইন হয়ে গিয়েছিল। সেদিন খবরের শিরোনামে চলে এসেছিল, ডিজে বাজিয়ে খেলা হবে স্লোগান তুলে কমপ্লেক্সে কয়েকশো অটোকে ঘুরতে দেখা যায়। হিন্দি সিনেমা দেখেছেন তো, একেবারে চটুল হিন্দি সিনেমার মতো বো বো করে সেই অটোগুলো পাক খাচ্ছিল, তাতে তৃণমূলের পতাকা লাগানো। ওই আবাসনে তৃণমূল কম ভোট পেয়েছে বলেই নাকি সবক শেখানোর বন্দোবস্ত করা হয়েছিল। এটা নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে এলাকার এমএলএ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সেখানে যান কুণাল ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এটা কানে গেছে এবং কাউকে নিশ্চয়ই কোনো অংশ থেকে এটা একটা এসছে যে এখানে একটা আবাসিকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে বা অনেকে বিরক্ত হয়েছে। যেমন একে বাংলায় বলে মধুরেণও সমাপয়। এবার কমপ্লেক্সেই বুথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাতে কি হ্যাপা কমবে? সুষ্ঠুভাবে ভোট হবে? কমপ্লেক্সের গেটে তালা লাগিয়ে বোমা ফাটিয়ে ভোটার আটকানোর যে অভিযোগ, সেগুলো কি আর শুনতে হবে নাকি শুনতে হবে না? রাস্তার বেহাল অবস্থার খেসারত দিতে হলো আবার। পড়ুয়া সমেত স্কুল ভ্যানের পর এবার যাত্রী বোঝাই টোটো উল্টে বিপত্তি, আহত দুজন। মুর্শিদাবাদের ভগবানগোলার ঘটনা এটি। যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় টোটো উল্টে যায়। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তা খারাপ, প্রশাসনকে বারবার বলেও কোনো কাজ হয়নি, কারো হুঁশ নেই। দুর্ঘটনা লেগেই থাকে, ক্ষুব্ধ এলাকাবাসী। মালদায় হুলস্থুল কাণ্ড, মোথাবাড়িতে আক্রান্ত তৃণমূলের এক মহিলা কর্মী। হাত কেটে নেওয়ার চেষ্টা, বুকেও একাধিক কোপ মারার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি ওই মহিলা। আক্রান্ত শাসক দলের ওই মহিলা কর্মীর স্বামীও, যদিও হামলার অভিযোগ উড়িয়ে একে গ্রাম্য বিবাদ বলে পাল্টা দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে।